এমপি তামিম সরকার। পর্ব ১ লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। রাজনীতিতে একটি প্রবাদ আছে, শত্রুকে ধরো, ইচ্ছে মতো ব্যবহার করো, তারপর কাদায় ছুঁড়ে মারো। সিগারে টান দিতে দিতে সামনে পড়ে থাকা লাশটিকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে তামিম সরকার। ওর জীবনের সবথেকে বড় ভুল ছিল আমাকে বিশ্বাস করা। খুব অট্টহাসিতে ফেটে পড়ে গুডাউনের চারপাশটা। ওর লাশ কুত্তা দিয়ে খাওয়া, আর হাড়গুলো বুড়িগঙ্গায় ফেলে দে। তামিমের নির্দেশ মতো গার্ডরা 2 টুকরো করা লাশটাকে নিয়ে যায় মাটির ভেতরে রঙ্গমঞ্চখানায়, যেখানে হিসেবের বাইরে লাশকে গুম করা হয়েছে। আজ অবধি কোনো হদিশ পাওয়া যায়নি লাশগুলোর। অবশ্য যেখানে সরকার নিজেই খুনি, সেখানে লাশের হদিশ পাওয়া দুষ্প্রাপ্য। তামিম সরকার তানভীর সরকারের বড় ছেলে। আরশিনগরের বুকে রাজপুত্রের মতো পরিচিত এই নামটা আসলে একা কোনো সাধারণ মানুষের নাম নয়। এটা একটা ভয়, একটা নামের ক্ষমতা। প্লেন কালো পাঞ্জাবি, মুখে তীক্ষ্ণ দাড়ি, চোখে কালো চশমা। কেউ জানে না চশমার আড়ালে কি চলছে তার চোখ জোড়াতে, কিন্তু সবাই জানে ওর চোখের দিকে তাকানো মানেই নিজের ভাগ্যকে মৃত্যুর হাতে তুলে দেওয়া। তার ডান কানে সবসময় একটা ছোট্ট সোনালি ইয়ারপিস থাকে, আর বাম কানে হেডফোন। কেউ জানে না কাদের সঙ্গে সে কথা বলে, কিন্তু যাদের নাম একবার সেই হেডফোনে লিস্টেড হয়, তারা আর কখনো আলোর মুখ দেখে না। শান্ত কিন্তু খুব ধারালো স্বরে কথা বলে তামিম, কিন্তু ওর নীরবতাও গুলি চালানোর মতো তীক্ষ্ণ। 28 বছর বয়সে এমপি হওয়া চারটিখানি কথা নয়, কিন্তু তার জন্য খুব কঠিন কাজও নয়। যেখানে রাজ্যের সরকার তার জন্মদাতা পিতা, সেখানে এমপি কেন? চাইলে যে কোনো পরিষদে যোগ দেওয়া যায়। তবে শুধু পলিটিক্স না, সব অন্ধকার চূড়াগুলি, সব রহস্য, সব অপরাধ, এমনকি মানুষের ভয়, সবই তার নিয়ন্ত্রণে। যখন সে রাস্তায় হাঁটে, তখন সড়ক আপনিই ফাঁকা হয়ে যায়, কারণ সবাই জানে তামিম সরকার রেগে গেলে আইনও থমকে দাঁড়ায়। তামিমের কাছে ভয়ের থেকে বড় কোনো আইন নেই। তার বেপরোয়া জীবনী, মদের নেশা, খুনখারাবি, সবই যেন নিত্যদিনের ডালভাতের মতো। তানভীর সরকারের পাওয়ারের জন্য তামিমকে কিছু বলার মতো কেউ নেই। যেখানে বাবার থেকে সন্তানের রাজত্ব বেশি, সেখানে বাবার আর কি বলার থাকে। দিনের বেলা যুবসাধারণের আইডল হয়ে ঘুরে বেড়ানো তামিম সরকার, আর রাতের বেলায় রক্তের নেশায় মেতে থাকা তামিম সরকার ভিন্ন দুইজন মানুষ। আরশিনগরে নির্বাচনের হাওয়া বইছে। শহরের অলিগলি পোস্টারে ভরে গেছে। তানভীর সরকারের দল ক্ষমতায় ফিরতে মরিয়া। অবশ্য এমপি নির্বাচনে যদি তামিম জিতে যায়, তাহলে সংসদে 350টি আসন থেকে বেশি সংখ্যক আসনে জয়ী হওয়ার মাধ্যমে এবারও প্রধানমন্ত্রী তানভীর সরকারই নির্বাচিত হবে। তাই নির্বাচন নিয়ে খুবই আলোড়ন সৃষ্টি করে আছে তানভীর সরকারের দল। আর ঠিক এই সময়েই এক উঠতি জনপ্রিয় বিরোধী প্রার্থী সালমান হককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় নিজ অফিসে। শুধু যে গুলিবিদ্ধ তা নয়, রীতিমতো 2 টুকরো করা। কিন্তু ঘূর্ণাক্ষরেও কেউ জানতে পারেনি ঠিক কী হয়েছিল সালমানের সাথে। খবর চারিদিকে ছড়িয়ে পড়ে সালমান আত্মহত্যা করেছে, কিন্তু যারা জানে, তারা জানে ওটা আত্মহত্যা নয়, গুলি ঢুকেছে ঠিক মাথার পেছন থেকে, আর নিজের হাতে গুলি চালানো সম্ভব নয়। ঘটনাস্থলে প্রথম উপস্থিত হন পুলিশ অফিসার রিদওয়ান রেজা। তিনি বুঝে যান
এটা নেহাত দুর্ঘটনা নয়, কিন্তু তদন্তে নামতে না নামতেই উপর থেকে চাপ আসে, ফাইলটা বন্ধ করো, এটা আত্মহত্যা বলেই ডিক্লেয়ার হবে। সেখানেই ধামাচাপা পড়ে যায় কেসটি। এটা প্রথমবার নয় যখন এইভাবে কেস ধামাচাপা পড়ল। তামিমের সবথেকে তীক্ষ্ণ বুদ্ধির মধ্যে একটি কাজ হলো তার খুনের কোনো প্রমাণ থাকে না, যার জন্য চেয়েও কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। ধীরে ধীরে তামিম এভাবেই আতঙ্কে পরিণত হয় সবার মাঝে। প্রতি রাতে তামিম সরকার ও তার দলবলেরা মদের নেশায় মেতে উঠে ক্লাবঘরে। আজও তার ব্যতিক্রম হয়নি। শত্রু আমাকে বিশ্বাস করেছিল, তাই ওকে মাটির নিচে পাঠানো আমার দায়িত্ব। খুব হই উল্লাসে মেতে উঠে তামিম আর তার দলের ছেলেরা। ভোট মানেই রক্ত, আর সেই রক্তের গন্ধেই আমি মাতোয়ারা। পরদিন সকালবেলা নির্বাচনের প্রচারণা করতে আরশিনগরের প্রতিটি স্কুল এবং কলেজে নিজে উপস্থিত হন তামিম সরকার। আজও তার ব্যতিক্রম নয়। বরাবরের মতোই সাথে তার পঞ্চপাণ্ডব মাহির, পেটমোটা রফিক, কালামানিক, টাকলা মফিজ আর বোমা সাকিব। আর সাথে খোলা জিপ ভর্তি ছেলে নিয়ে গেছে আরশিনগরের একটি বিশ্ববিদ্যালয়ের কালচারাল প্রোগ্রামে। যুব সাধারণের আইডল হিসেবে প্রায়ই চিফ গেস্ট হয়ে থাকেন তামিম সরকার। ট্রেন যাওয়ার ফলে কিছুক্ষণ দাঁড়াতে হয় তামিমের সব গাড়িগুলোকে। আর ঠিক তখনই ইতিহাস সাক্ষী হয় এক নতুন পাগলামিতে ভরা প্রেম কাহিনীর। নরম আলোয় ঝলমল করছে এক অপূর্বরূপী রমণী। থেকে থেকে টিস্যু দিয়ে ঘাম মুছতে থাকে সে। মৃদু বাতাস তার অবাধ্য চুলগুলোকে উড়াতে সক্ষম হলেও গরম কমাতে সক্ষম হলো না। বেশ বিরক্তি নিয়ে ট্রেন যাওয়ার জন্য অপেক্ষা করছে সে রমণী। আর তাকে চোখের নজরে বন্দি করেছে তামিম। তামিম এক পলকে তাকিয়ে আছে সেই রহস্যময়ী রমণীর দিকে, যেন নজরই সরছে না। ভাই, ভাই, ও ভাই, এভাবেই মাহির ৩-৪ বার ডাকে তামিমকে, কিন্তু কোনো লাভ হয় না। তামিম এক নজরে তাকিয়ে থাকে সেই রহস্যময়ী রমণীর দিকে, আর ঠোঁটে মৃদু হাসি দিয়ে বলে, তার চোখে দেখেছি আমার সর্বনাশ। কেঠা আপনার সর্বনাশ করছে ভাই? আমারে কন খালি, হাত বাইঙ্গা ভিতরে হান্দাই দিমু। বোমা সাকিবের কথা শুনে তামিমের ধ্যান ভাঙে, আর সে এক পলক তাকায় সাকিবের দিকে। সাথে সাথেই ট্রেনের পথ ক্লিয়ার হয়ে যায়, আর সেই কাঙ্ক্ষিত রমণীটি হারিয়ে যায় তামিমের নজর থেকে। শালার ভাই, কথা বলার আর জায়গা পেলি না, একটুর জন্য চলে গেল। কেডা চইল্লা গেল ভাই? তামিম তার খোলা জিপ থেকে চারপাশে ভালোমতো তাকাতে থাকে, যদি সেই রহস্যময়ী নারীর দেখা পাওয়া যায়। কিন্তু ভিড়ে হারিয়ে যায় সে। খুব বিরক্তি নিয়ে বিদ্যালয়ে পৌঁছায় তামিম। তামিম যাওয়া মাত্র তাকে ফুল দিয়ে বরণ করা হয়, আর প্রোগ্রামের দিকে নিয়ে যাওয়া হয়। প্রিন্সিপাল আর তামিম সবার সামনের আসনে বসেছে। প্রথমে একটু ভাষণ, তারপরে নাচের প্রোগ্রাম শুরু করা হয়। মাঝে মাঝে প্রিন্সিপাল আর তামিমের মধ্যে একটু একটু কথা হচ্ছে, কিন্তু কথার মাঝে এক পর্যায়ে কিছু একটা দেখে চোখ আটকে যায় তামিমের। সানগ্লাসটি খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্টেজে দলীয় নৃত্য পরিবেশন করা এক রমণীর দিকে। সকালের দেখা পরম সুন্দরীকে সে যে এখানে দেখতে পারবে তা কল্পনাও করতে পারেনি তামিম। যতক্ষণ যাবৎ নাচ চলেছে ততক্ষণ যাবৎ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিম। নাচ শেষে তামিমকে স্টেজে ডাকা হয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য। তামিম স্টেজে উঠামাত্র হাততালিতে ফেটে পড়ে চারপাশ। তামিম তার ভাষণ শুরু করে, কিন্তু কথা বলার এক পর্যায়ে তার চোখ পড়ে সকালের সেই রহস্যময়ী রমণীর দিকে।
তামিম ভাষণ না দিয়ে কিছুক্ষণ চুপ হয়ে যায় আর মাইক নিয়ে শুভাকে উদ্দেশ্য করে বলে, সি গ্রিন শাড়ি পরা, লম্বা চুলওয়ালা মাঝের সারিতে বসে থাকা মেয়েটি স্টেজে আসো। তামিমের কথা শুনে সবাই হাঁ করে শুভার দিকে তাকায় আর তাকে স্টেজে যাওয়ার জন্য বলতে থাকে। সকলের মধ্যেই একটু ভয় কাজ করে। তামিমকে ভয় পায় না এমন মানুষ আরশিনগরে খুঁজে পাওয়া মুশকিল। চারপাশে সকলে কানাঘুষা শুরু করে দেয় রীতিমতো। শুভার বান্ধবীরাও বলতে থাকে, সে কি এমন করেছে যে তামিম সরকার একা তাকে স্টেজে ডাকছে। শুভা ভয়ে যেতে চায় না, জড়ো হয়ে বসে থাকে চেয়ারেই। তামিম কিছুক্ষণ অপেক্ষা করে স্টেজ থেকে নিচে নেমে শুভার দিকে আসতে থাকে। তামিমকে আসতে দেখে শুভা ভয়ে কান্না শুরু করে দেয়। সকলের মধ্যে থমে থমে নীরবতা চলতে থাকে। তামিম এসে সোজা শুভার পাশে দাঁড়ায়। তামিমকে দাঁড়াতে দেখে শুভা ধীরে ধীরে মাথা নিচু করে তামিমের সামনে দাঁড়ায়। শুভা দাঁড়ানোর সাথে সাথে তামিম তার হাত ধরে নিজের সাথে স্টেজে নিয়ে যায়। হঠাৎ শুভার হাত ধরায় ভয়ে আত্মা শুকিয়ে যায় শুভার। তামিম ভিড়ের মধ্য দিয়ে শুভার হাত ধরে নিয়ে যায় আর তাকে পাশে দাঁড় করিয়ে মাইক হাতে নেয় আর শুভার দিকে ইশারা করে বলে, শি ইজ মাই লেডি। তামিমের কথা শুনে শুভা চোখ বড় বড় করে তামিমের দিকে তাকায়। তামিমও শুভার দিকে তাকায়। আজকের পর থেকে ওর আশেপাশে যদি কোনো ছেলেকে দেখেছি, সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে। প্রোগ্রামে উপস্থিত হওয়া সকল শিক্ষার্থী এবং শিক্ষিকার ভেতরে আতঙ্ক বাসা বাঁধে। যার ভয়ে আরশিনগরের কেউ কথা বলতে পারে না, তার নজরে শুভার মতো 19 বছর বয়সী একটা কিশোরী মেয়ে কিভাবে পড়ল। তামিম সকলকে থ্রেড দিয়ে সানগ্লাসটি খুলে তাতে ফু দিয়ে আবার পরে নেয় আর ভদ্রলোকের মতো সেখান থেকে চলে আসে। আর শুভা জড়বস্তুর মতো ওখানেই দাঁড়িয়ে থাকে। তামিম যাওয়ার সময় হঠাৎ মাঝপথে থেমে যায় আর পিছনে ঘুরে শুভার দিকে তাকায়। এই পরি, আই লাভ ইউ। তামিমের ছেলেরা সবাই যে যার মতো সিটি বাজাতে থাকে আর তামিমের সাথে উল্লাস করতে করতে চলে যেতে শুরু করে আর শুভা স্টেজেই দাঁড়িয়ে থাকে। এমপি তামিম সরকার। পর্ব 2। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। তামিম নিজের খোলা জিপে বসে লুকিং গ্লাস দিয়ে দেখতে থাকে শুভাকে। যতক্ষণ না বিদ্যালয়ের প্রাঙ্গণ ত্যাগ করে তার জিপটি, ততক্ষণ সে একদৃষ্টিতে তাকিয়ে থাকে শুভার দিকে। শুভা স্টেজে দাঁড়িয়ে আছে, পুরো শরীরটা থরথর করে কাঁপছে। চারপাশে হাজারো চাহনি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ভেতরে ভেতরে আতঙ্কের ঢেউ উঠছে। এমন কেউ যার নাম শুনেই পুরো শহর কাঁপে, যার আইন সে নিজে তৈরি করে, সে কিনা সরাসরি তাকে লেডি বলে ঘোষণা দিল। ভয় আর আতঙ্কে শুভা এক চুল পরিমাণও নড়ে না সেখান থেকে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল সাহেব একজন লেডি শিক্ষককে দিয়ে তাড়াতাড়ি এসে তাকে নামিয়ে আনেন। সহপাঠী এবং শিক্ষকেরা কেউ কিছু বলতে সাহস করে না, শুধু চোখে চোখে সব প্রশ্ন করে। শুভা নির্বাক, কিছু না বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে কলেজ থেকে। সেদিন রাতে আরশিনগরের তামিমের সবচেয়ে পছন্দের জায়গা হলো পুরাবাড়ি। খানিকটা রাজা বাদশাদের আমলের মতো। স্যাঁতসেঁতে দেওয়াল, শেওলা ধরা খোলা ছাদ আর গাছে ভরপুর, একদম মনোমুগ্ধকর একটি জায়গা। তামিম সুন্দর মতো নিজের ফোনে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। সেখানে চলছে সেই দিনের প্রোগ্রামের ভিডিও রেকর্ডিং। তামিম এবার পেছনে ফিরে তাকায় তার পঞ্চপাণ্ডবের দিকে। তামিম তাকানোর সাথে সাথে তারা 5 জনই দূরে চলে আসে আর চারপাশে ভাগ হয়ে দাঁড়ায়।
কালকেই মেয়েটার সব ডিটেলস চাই। নাম, বয়স, পরিবার কোথায় থাকে, কি করে, সব। পঞ্চপাণ্ডব ভয়ে ভয়ে মাথা নাড়ে, কারণ তারা জানে তামিম যখন কোনো কিছু চায় তখন সেটা আকাশের চাঁদ হলেও এনে দিতে হয়। তামিম হালকা হেসে আবার স্ক্রিনের দিকে তাকায়, চোখে সেই ভয়ঙ্কর রূপবতী নারীর ছায়া। এ কোন মরণ খেলার ইঙ্গিত পাচ্ছি রে? খেলা? মাহির সতর্ক হয়ে প্রশ্ন করে। দিলের খেলা, মহব্বতের খেলা। তামিম তার কালো চশমা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে। এই ফাঁদে পড়লে হয়ে যাবে আমার সর্বনাশ। কালামানিক একটু ভাব নিয়ে বলে, ভাই, আপনার জন্য তো কেউ ফাঁদ করে শান্তি পাবে না। দিন শেষে দেখবেন সে নিজেই আপনার ফাঁদে পড়ে আছে। কালামানিকের কথা শুনে বোমা সাকিব ওর মাথায় একটা গাঁট্টা মারে। তুইও কালা, তোর চিন্তাও কালা। ভাই প্রেমের কথা কইছে। সবাই খুব উচ্চস্বরে হেসে ওঠে, আর তামিম আবার সেই স্ক্রিনে দৃষ্টি নিক্ষেপ করে বলে, ওয়েলকাম টু মাই লাইফ পরি। শিকদার বাড়ি। আজ বাসায় ফিরে মাকে কিছু বলতে পারেনি শোভা। অবশ্য অন্যান্য দিনও যে বলে এমনটা নয়। শোভা খুবই চাপা স্বভাবের একটি মেয়ে, শান্ত, বচনভঙ্গি সুন্দর, সবার কথা শুনে আর খুব মিষ্টি স্বভাবের। মইনুল হোসেন এবং ফাতেমা বেগমের বড় মেয়ে শোভা। শোভার বাবা একজন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা হওয়ায় তেমন বেশি বাবার সাথে ঘনিষ্ঠতা নেই শোভার, কিন্তু বাবা বলতে অন্তঃপ্রাণ মেয়েটি, তাই বাবার মতোই ব্যাংকার হতে চাই সে। কিন্তু তার সেই পড়াশোনার লক্ষ্য ভেদ করে ঢুকে পড়েছে তার অন্য চিন্তা। শোভা রাতভর বিছানায় ছটফট করে, বারবার তামিম সরকারের সেই মৃদু অথচ হুমকিময় শব্দগুলো মনে পড়ে। শি ইজ মাই লেডি। ওর আশেপাশে কোনো ছেলেকে দেখেছি, সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে। এ কথাগুলো শোভার মনকে তছনছ করে দেয়। সে সারা রাত খুব ভয়ে কাটায়, আর অনেক উল্টাপাল্টা চিন্তা করতে থাকে। সে জানে এটা কোনো সাধারণ হুমকি নয়, এটা তার জীবনের শুরু হতে চলা এক অন্ধকার অধ্যায়ের ঘোষণা। পরের দিন সকাল। প্রতিদিনের মতো আজকেও ঠিক সকাল 8:45-এ কলেজে যাওয়ার জন্য রেডি হয় শোভা। আর তাকে নিতে এসেছে তার 3 বান্ধবী, কলি, কাকলি আর মান্তাসা। কলি আর কাকলি যমজ হওয়ার পরও তাদের মুখমণ্ডলে বেশ ভিন্নতা রয়েছে, যার ফলে তাদের মধ্যে প্রায়ই কে বেশি সুন্দর এটা নিয়ে স্নায়ুযুদ্ধ চলে। শোভা এবং তার বান্ধবীরা কলেজে যাওয়ার জন্য বের হয় আর রিক্সা খুঁজতে থাকে, কিন্তু কোনো রিক্সা পায় না। এর মধ্যেই তাদের সবার সামনে একটি কালো রঙের BMW উপস্থিত হয়। দুটো অপরিচিত লোক বেরিয়ে আসে। একজন এগিয়ে এসে বিনয়ের সাথে বলে, ভাবি, আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন তামিম ভাই। শোভার মুখ শুকিয়ে যায়, হাঁটু কাঁপতে থাকে, ভয়ে এদিক ওদিক তাকাতে থাকে, যদি কেউ দেখে ফেলে সেই ভয়ে। ভাবি সাপ, উঠেন না কেলা। শোভা খুবই বিনয়ের সাথে বলে, দেখুন, আমি যেতে পারবো না, আপনারা প্লিজ চলে যান। কালামানিক আবার বলে ওঠে, ভাবি, আপনি যদি না আসেন, ভাই কিন্তু কাম ফালাইয়া আইব আপনারে নিতে। চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ে শোভার, কারণ যাকে গোটা শহর ভয় পায় সে কেন এত মেয়ে থাকতে তার পেছনে লাগলো। শোভা কোনো দিন কল্পনাও করতে পারেনি তার জীবনে এমন ঝড় আসবে, তামিম সরকার নামের ঝড়। শোভা আর কোনো চিন্তা না করে তার 3 বান্ধবীকে নিয়ে সোজা জুড়ে জুড়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে সরকার বাড়ি।
আরশিনগরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাল ডুপ্লেক্স বাড়িটি সরকার ভিলা, যাকে সবাই সরকার বাড়ি নামেই বেশি চিনে। সাদা মার্বেলের মতো চকচকে ফ্লোর, বিশাল লন, কাচের জানালা দিয়ে দেখা যায় শহরের ব্যস্ততা। এই বাড়ির প্রতিটি ইটে, কাঠে, মার্বেলে মিশে আছে ক্ষমতার ঘ্রাণ। তানভীর সরকারের রাজনৈতিক প্রভাব এতটাই ব্যাপক যে এখানে দেশের হাই প্রোফাইল লোকরাও ঢুকতে সাহস পায় না। সরকার ভিলার বৈঠকখানায় চলছিল তানভীর সরকার ও তামিমের গুরুত্বপূর্ণ আলোচনা। আমি চাই না আপনি এই রাজনীতির জন্য কোনো বিপদে পড়েন বাবাজান। বিভিন্ন নেতাদের চোখ আপনার উপরে। তামিম ঠোঁটে একচিলতে হাসি টেনে বলে, আমার ফোন নাম্বারটা দেখলেই যেখানে তাদের প্যান্ট ভিজে যায় সেখানে নজর। আব্বাজান, আমি এমপি তামিম সরকার, পরে আগে আপনার ছেলে অর্থাৎ প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে। আমার পিছনে লাগা সোজা নয়। তানভীর সরকার হালকা হেসে বলে, আপনি শুধু আমার ছেলে না, আমার অমূল্য সম্পদ। তামিম আর তানভীর সরকারের কথার মাঝেই ছোট করে তামিমের ফোনে একটি টেক্সট আসে, যেটা দেখার পরপরই তামিমের মুখের নকশা বদলে যায় আর সে উঠে বেরিয়ে আসতে থাকে সরকার ভিলা থেকে। এমপি তামিম সরকার, পর্ব ৩, লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। তামিম খুব রেগে সরকার ভিলা থেকে বের হতে থাকে। তামিমকে রেগে বের হতে দেখে সাথে সাথে তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। ভাই, কারে উড়াইতে হইব, নামকন খালি। বুমা সাকিব সবসময় উত্তেজিত থাকে মানুষ উড়ানোর ক্ষেত্রে। তার নিজ হাতে বানানো বুম দিয়ে সে এই পর্যন্ত অনেক মানুষকে উড়িয়েছে। তামিম কারুর কথা না শুনে সোজা গাড়িতে উঠল। গাড়ি সোজা সিটি কলেজের দিকে নিয়ে যা। সিটি কলেজ। রোদ ঝলমলে দুপুরে কলেজ চত্বর কাঁপিয়ে কালো জিপ এসে থামে। আরশিনগরের বাতাস যেন থেমে গেল তামিম সরকারকে নামতে দেখে। চারদিক কড়া নিরাপত্তায় ঘিরে ফেলে তার দেহরক্ষীরা। কেউ কিছু বোঝার আগেই সে উঠে যায় দ্বিতীয় তলার ক্লাসরুমে, দ্বাদশ শ্রেণীর বি সেকশনে। তখন শুভ্রা ক্লাস করছিল। সে খুব মনোযোগ দিয়ে ক্লাস করে। কালকের ঘটনার পর তার জন্য কলেজে আসা খুবই মুশকিল ছিল, কিন্তু বাবার স্বপ্ন পূরণে সে কোনো কিছুরই তোয়াক্কা না করে কলেজে আসে আর মুখ বুজে ক্লাস করতে থাকে। সহপাঠীরা অবশ্য তাকে নিয়ে বেশ কানাঘুষা করে, কিন্তু এমন একটা পাত্তা দেয় না শুভা। ক্লাসে যখন সবাই খুব মনোযোগী, ঠিক তখনই তামিম আর তার পঞ্চপাণ্ডবেরা ক্লাসে উপস্থিত হয়। তামিমকে দেখা মাত্র শিক্ষক ক্লাস বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে পড়ে, আর ক্লাসে পিন ড্রপ সাইলেন্টের নিরাপত্তা বিরাজ করে। সবার মুখে ইতিমধ্যে একটা ভয় চলে আসে। তামিম সোজা শুভার বেঞ্চের সামনে দাঁড়ায় আর শুভার দিকে তাকিয়ে থাকে। তামিম দাঁড়ানো মাত্রই শুভার সহপাঠীরা উঠে অন্যদিকে চলে যায়, আর শুভা মাথা নিচু করে তখনও বসে থাকে। ভয়ে তার হাত পা কাঁপছে। যার সামনে আরশিনগরের কেউ ভয়ে কথা বলতে পারে না, সে কিনা তার সামনে দাঁড়িয়ে আছে। তামিম খুব কড়াভাবে বলে, গাড়ি পাঠিয়েছিলাম। শুভা ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর মাথা নেড়ে হ্যাঁ বুঝায়। তামিম খুব জোরে ঝাড়ি দিয়ে শুভাকে বলে উঠে, তো আসিসনি কেন? তামিমের ধমকে কেঁপে উঠে শুভা। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। তামিম একটু ঝুঁকে শুভার মুখ বরাবর মুখ নিয়ে বলে, আমি কিন্তু খুব ভালো লোক না, যা বলবো চুপচাপ শুনবি। শুভা মাথা নেড়ে সম্মতি জানায়। সব ছাত্রছাত্রী স্তব্ধ, শিক্ষক নির্বাক। বডিগার্ডদের ইশারা করে বেরিয়ে যায় তামিম। প্রিন্সিপাল অফিস।
প্রিন্সিপালের রুমে সিনিয়র টিচারগণ এবং বেশ কিছু শিক্ষকমণ্ডলী মুখ গম্ভীর করে বসে থাকে। পিয়নকে দিয়ে শুভাকে ডেকে পাঠানো হয়। শুভা এসে সবাইকে সালাম দেয়। কয়েকজন উত্তর নিল তো কয়েকজন চুপ করে থাকল। কিছুদিনের জন্য তোমাকে বিরতি নিতে হবে শুভা, তুমি আর কলেজে এসো না। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে শুভার। আমার কি দোষ স্যার? আমরা জানি, কিন্তু পরিস্থিতি তো বোঝো না। শুভা নিঃশব্দে বেরিয়ে যায়। কী বা বলবে সে? তার বলার মতো ভাষা তো নেই। রাত 9টা, শিকদার বাড়ি। বাড়ি ফিরে আজকে কি হয়েছিল তার সাথে তা মাকে জানাতে পারেনি শুভা। খুব ভয় আর আতঙ্কে থাকে সে। যদি তার বাবা জানতে পারে তার যে কি অবস্থা করবে সেটা ভালো মতোই জানে শুভা। শুভা চুপচাপ বসে থাকে। মোবাইলে একটার পর একটা অজানা নম্বর থেকে কল আসতে থাকে। সবগুলো কেটে দেয় সে, কারণ সে জানে এগুলো কার কল। শুভা ফোন অফ করে চুপচাপ পড়াতে মনোযোগ দেয়। এমন সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। 2 থেকে 3 বার বাজার পরও যখন কেউ দরজা খুলে না, শুভা নিচে নেমে আসে। হয়তো মা কোনো কাজে ব্যস্ত, তাই শুনতে পায়নি। শুভা দরজা খুলতেই দেখে একটি খাম রাখা। খামের ভেতরে একটি ছোট সাদা কাফনের কাপড় আর একটি ছোট নোট। আর একবার ফোন রিসিভ না হলে এটা কিছুক্ষণের মধ্যে দরকার হবে তোর। শুভা থরথর করে কাঁপতে থাকে আর দরজা বন্ধ করে সোজা নিজের রুমে চলে যায়। আর সাথে সাথে ফোন অন করে। ফোন অন করার সাথে সাথে তামিমের কল আসে। শুভা কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করে। হ্যালো, কে? ফোনের উপাস থেকে খুব গম্ভীর একটা কণ্ঠ ভেসে আসে। আমি ছাড়া আর কে তোকে কল দেয়? শুভা তামিমের গলা শুনে শুকনো ঢুক গিলে। কিরে, কথা বল। শুভা আধো গলা ভাঙ্গা স্বরে জবাব দেয় না। যদি সঠিক সময়ে কল রিসিভ না হয় তো আমার থেকে খারাপ কেউ হবে না। শুভা শুধু জি আচ্ছা বলে। কালকে লাল ড্রেস পরবি, না হলে যেই ড্রেস পরবি সেটাই তোর রক্ত দিয়ে লাল করব। তামিমের কথা শুনে ভয় পেয়ে যায় শুভা। আর তামিম ফোন কেটে দেয়। কিন্তু লাল ড্রেস পরে শুভা যাবেটা কোথায়? তাকে তো কলেজে যেতে না করেছে প্রিন্সিপাল। শুভার সাথে কথা বলে তামিম মৃদু হাসি দেয়। নিজের অজান্তেই কিভাবে যেন বয়সে ছোট একটি মেয়ের জন্য পাগলামি শুরু করলো তামিম, সেটা সে নিজেও জানে না। তামিমের চিন্তার মাঝেই সার্ভেন্ট এসে জানায় তার লোকেরা খুব আর্জেন্ট কথা বলতে চায় তার সাথে। তামিমও নিচে চলে আসে। তামিমকে নিচে আসতে দেখে সবাই একটু ভয়ে ভয়ে থাকে আর একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করতে থাকে। কিভাবে বলবে? জি, কি বলবি জলদি বল। ভাই, আসলে আমরা হগলে জানবার পারছি খবরটা। কিসের খবর? ভাই, মেয়েদের মতো হেয়ালি না করে বল। ভাই, ভাবি সাপরে কলেজ থেইকা বের কইরা দিছে ওই প্রিন্সিপাল। শুভাকে বের করে দেওয়ার কথা শোনা মাত্র তামিমের চোয়াল শক্ত হয়ে আসে। সাকিব ভাই, যেই কলেজ আমার শখের নারীকে বের করে দিয়েছে সেই কলেজ যেন না টিকে থাকে। আমি এখনই বোমা মারতাছি ভাই। সাকিব তাড়াতাড়ি বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে। মানিক, জি ভাই। প্রিন্সিপাল আর যারা ছিল তাদের নিয়ে আয়। ওকে ভাই। কালামানিকও বেরিয়ে পড়ে শুভার শিক্ষকদের আনতে। আর তামিম চোয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকে। এত বড় কলিজা কার সে দেখবে আজকে। এমপি তামিম সরকার। পর্ব 4। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা।
তামিমের চোখের রং রাগে রক্তিম বর্ণ ধারণ করে। কেউ তার শখের রমণীকে অসম্মান করেছে, মানে তাকে অসম্মান করেছে। আর এই আরশিনগরে যে তার নাম রঙ্গমঞ্চখানায় লেখা হয়ে গেছে তা নিশ্চিত শতভাগ। পঞ্চপাণ্ডবেরা যে যার কাজে খুব সুন্দর মতো লেগে গেছে, কারণ তারা জানে আজ যদি এক চুলও ভুল হয় তাহলে তামিম তাদেরও শেষ করে দিবে। ঠিক তখনই ফোন আসে কালামানিকের। ভাই, লোকজন রেডি। প্রিন্সিপাল, সেকেন্ড মাস্টার আর 3 জন টিচার সবাই গাড়িতে। তামিমের মুখে চিরচেনা সেই হাসি। রঙ্গমঞ্চখানায় নিয়ে আয়। আজকে ওদেরকে শেখাতে হবে সরকার কাকে কয়। রঙ্গমঞ্চখানা। টিচারদের এক এক করে নামানো হলো। সবার চোখে কালো কাপড়, হাত বাঁধা। তামিম চেয়ার ঘুরিয়ে পায়ের উপর পা তুলে বসে। এক এক করে সবার চোখের কাপড় খুলে দেওয়া হয়। প্রিন্সিপাল, যিনি তার বউকে কলেজ থেকে বের করে দিয়েছে, আর সাথে আর কয়জন সহযোগী। কিরে, কে তোকে ক্ষমতা দিছে আমার শখের নারীকে বের করে দেওয়ার? প্রিন্সিপাল কাঁপতে থাকে আর বলে, স্যার মাফ করবেন, আমরা জানতাম না ও আপনার পছন্দের। তামিম মৃদু হাসে। আমার শখের নারীকে না চেনার অপরাধ পুরো আরশিনগর দেখবে এবার। তামিমের কথা শুনে সকল শিক্ষক ভয়ে কাঁপতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তাতেও মন গলেনি তামিমের। তারপর ইশারা করে সাকিবকে, শিক্ষা দে এবার। সাকিব আগুনের মতো চোখে তাকায়। ভাই, শুধু শিক্ষা না, শরীরে লিখে দিমু, সরকারের আদেশ অমান্য করা মানেই মৃত্যু। পরদিন সকাল। খুব সকাল করে ঘুম থেকে ওঠার অভ্যাস সুভার। আজও তার ব্যতিক্রম নয়, কিন্তু আজকের সকালটা কেমন যেন বিষাদময়। না চারপাশের আওয়াজ কানে আসছে, আর না কোনো কোলাহল। কেমন যেন নিঃস্ব লাগছে সব কিছু। সকালে চারপাশ কেমন যেন অস্বাভাবিক শান্ত, কিন্তু এমন তো হয় না সচরাচর। সুভা একটুর জন্য বারান্দায় যায়, যে দেখে পুরো রাস্তা ফাঁকা। হয়তো সে আজকে খুব তাড়াতাড়ি উঠেছে। সুভা ফ্রেশ হয়ে নিচে আসে। মা রান্নাঘরে আর সুভার বাবা টিভিতে কিছু একটা দেখছে। একটাই খবর, আরশিনগরের নামকরা কলেজে আগুন, 3 জন শিক্ষক গুরুতর আহত, প্রিন্সিপাল নিখোঁজ। নিউজটা শোনা মাত্র সুভার পা ঠান্ডা হয়ে যায়। ভয়ে তার চোখে পানি চলে আসে। ঠিক তখনই সুভার বাবা তাকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে। দেখেছিস মা, তোদের কলেজে ভয়াবহ আগুন লেগেছে। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে অন্য কলেজে ভর্তি করে দিব। সুভা তার বাবার কথায় মাথা নেড়ে হ্যাঁ জানায়, কিন্তু তার মনে চলছিল অন্য ভয়। সে জানে এসব কার কাজ। সুভা যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও হারিয়ে ফেলে। তাই সে নিজের রুমে যেতে থাকে। সুভা, নাস্তা করে যা মা। জি আচ্ছা মা। সুভা তার পরিবারের সাথে কোনো রকমে নাস্তা করে। খাবার যেন তার গলা দিয়ে নামছেই না। সুভা কোনো রকম খাবার খেয়ে রুমে চলে আসে। রুমে এসে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে। সুভা মোবাইলটা হাতে নেয়। একটি ছোট্ট মেসেজ আছে তাতে। বিকেল 5টায় দেখা হচ্ছে পরী। মেসেজটা দেখা মাত্র সুভার কলিজার পানি শুকিয়ে যায়। সে এই কোন বিপদে পড়ল। সুভা এবার আয়নায় নিজেকে দেখে। ভয়, অভিমান, অসহায়ত্ব সব মিশে আছে। নিজেকে জিজ্ঞেস করে, কিভাবে বাঁচব আমি তামিম সরকারের হাত থেকে। সরকার ভিলা। তানভীর সরকার কিছু একটা নিয়ে চরম চিন্তিত। উনি তার দলের লোকদের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করতে থাকে। ভোট কিভাবে আসবে জানি না,
কিন্তু সরকার আমাকেই হতে হবে। স্যার, অপোজিট পার্টিরা এবার ইচ্ছা করে মাঠে নেমেছে। মনে তো হয় না এতটা সহজ হবে। না বলে কোনো শব্দ আমার ডিকশনারিতে নাই নেতা। তামিমের কথা শুনে উপস্থিত নেতারা ভয়ে থতমত খায়। কারণ এই একজনই আছে যাকে 8 থেকে 80 সকলে জমের মতো ভয় পায়। তামিম সিঁড়ি দিয়ে নামতে থাকে আর নেতারা সাথে সাথে দাঁড়িয়ে যায়। নির্বাচন হোক কিংবা না হোক, প্রধানমন্ত্রী আমার আব্বাজানই হবে। আর যদি না হয়, নিজেদের কবর কোথায় খুঁড়তে হবে সেই জায়গাও ঠিক করে নিও। তামিমের কথায় সকল নেতারা শুকনো ঢুক গিলে। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আছি তো। এসব বিষয় নিয়ে চিন্তা তামিম করে না। এমপি তামিম সরকার। পর্ব 5 লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। আরশিনগরের বাতাসে বাতাসে নির্বাচনের হাওয়া প্রবাহিত হওয়ার সাথে সাথে এখন তামিম সরকারের প্রেমের হাওয়াটাও খুব জোরেই বইছে। কিন্তু সকলের আফসোসের বিষয় হলো তামিম সরকারের মতো নির্দয় লোকের পাল্লায় পড়ল কে? এতটা হতভাগা কে আছে এই আরশিনগরে? সরকার বাড়ি। নেতাদের সাথে তানভীর সরকারের কথোপকথনের মাঝেই তামিম সরকার নিচে নেমে আসে। আর তাকে নামতে দেখে উপস্থিত নেতাদের ঘাম ছুটতে থাকে। আপনারা বসুন। তানভীর সরকারের কথা মতো সবাই বসে, কিন্তু মনে ভয় রয়েই যায়। তামিম আসবে আর কিছু করবে না, এটা ভাবা মূর্খতা। আব্বাজান, চোখটা 2 মিনিটের জন্য বন্ধ করেন। তামিমের কথা মতো তানভীর সরকার চোখ বন্ধ করে নেয়, কারণ তিনি ভালো মতোই জানেন এখন এখানে কি হতে যাচ্ছে। চোখের সাথে সাথে যদি কানটাও বন্ধ করতে পারতেন, তাহলে হয়তো তানভীর সরকার একটু স্বস্তি পেতেন। কিছুক্ষণ পর তানভীর সরকার চোখ খুলে আর বড় বড় চোখ মেলে তাকায় সামনে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকা রক্তে চুপসে পড়া তামিমের দিকে। তামিমের পুরো শরীর রক্তে ভেজা। পরক্ষণেই তানভীর সরকারের কানে ঘুঙ্গানোর আওয়াজ আসে। তিনি নিচে তাকায় আর শুকনো ঢুক গিলে। খালেদ রশিদ নিজের কাটা গলা নিয়ে এখনও নিচে চাতক পাখির মতো ঘুঙ্গাচ্ছে। একটু যদি বাঁচতে পারে সে। তামিম তার হাতে থাকা সিগারেটটি শেষ করে এক কূপে খালেদ রশিদের মাথা আলাদা করে দেয়। বাকি নেতারা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তামিম তাদের সামনে এসে দাঁড়ায়। তামিম দাঁড়ানো মাত্রই কয়েকজনের প্যান্ট ভিজে যায় ভয়ে। আমার আব্বা হইতাছে আমার জান। যেই মাথা দিয়ে আমার আব্বাজানকে মারার পরিকল্পনা করছিল, সেই মাথা আলাদা হওয়ার দরকার ছিল। নেতারা তামিমের কথা শুনে আর নিচে পড়ে থাকা বাকি 7 জন নেতার মর্মান্তিক মৃত্যুর দৃশ্য দেখে শুকনো ঢুক গিলে। আমার আব্বার দিকে যেই চোখ দিয়ে তাকাইব, তার চোখ খুলে আমি মার্বেল খেলব। তামিম নেতাদের ওয়ার্নিং দিয়ে সরকার বাড়ির মূল ফটকে চলে যায় আর সামনে বসে পড়ে। আর তানভীর সরকার এক বালতি দুধ তামিমের শরীরে ঢেলে দেয়। এটা প্রথমবার নয় যে এমন করেছে তানভীর সরকার। তামিম সরকার যতবার বাড়িতে রক্তের বন্যা বয়, ততবার তানভীর সরকার তাকে দুধ দিয়ে গোসল করায়। এরপর তামিম সোজা চলে যায় তার রুমে, আর তানভীর সরকার অন্দর মহলে। আইয়ুব, জি কর্তা, লাশগুলোকে সরা আর বাড়িটা পরিষ্কার কর। আমার তামিম নিচে নামতে নামতে যেন সব পরিষ্কার হয়ে যায়। আজ্ঞে কর্তা। বিকেলবেলা তানভীর সরকার আর তার অন্য নেতারা সরকার বাড়িতে নির্বাচন নিয়ে আলোচনায় ব্যস্ত। সকালে তামিমের করা কাণ্ডে এখনও সবার চোখে মুখে ভয় লেগে আছে। ঠিক তখনই তামিমের রুমের দরজা খোলার শব্দ হলো। খুব সুন্দর করে রেডি হয়ে নিচে নেমে আসে তামিম।
তামিম বরাবরই একই রকম স্টাইল ফলো করে, হয় পাঞ্জাবি না হয় আট শার্ট, কালো শার্ট আর স্লিম ফিট প্যান্ট, যেন প্রতিটি সেলাইয়ে গেঁথে আছে দাপটের ঘোষণা। এক হাতে ফোন, অন্য হাত পকেটে, চোখে কঠোরতা আর মুখে দুর্নিবার দাপট, হাতে মোটা স্বর্ণের ব্রেসলেট আর চোখে চিরচেনা সেই কালো সানগ্লাস। তামিমকে নামতে দেখে চারপাশের মানুষগুলো নিঃশব্দে সরে দাঁড়ায়, যেন হাওয়া থেমে যায় তার পা ফেলার শব্দে। তামিম নামতে নামতে বলে, ক্ষমতা মানে চেয়ারে বসে থাকা না, ক্ষমতা মানে আমি হাঁটলে রাজপথ নিচ থেকে ফাঁকা হয়ে যাওয়া। কথাটি বলতে বলতে তামিম চলে যায়, আর নেতারা ওইভাবে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সারা সকাল দুপুর ভয়ে কাটে শুভার। এখন কিভাবে সে বাড়ি থেকে বের হবে, কারণ শুভা সচরাচর বাড়ি থেকে বের হয় না কলেজ ছাড়া। আর কিভাবেই বা তামিম সরকারের মুখোমুখি হবে এটা ভেবেই শুভার কপালে চিন্তার ভাঁজ পড়ে। আর শ্রীনগরে বড় হওয়ার পাশাপাশি তামিম সরকারের ভয় তার মনেও ছিল। যাকে পুরো শহরের মানুষ জমের মতো ভয় পায়, তার সাথে কিভাবে সে দেখা করবে, আর কিভাবেই বা তার মুখোমুখি হবে। শুভার চিন্তার মাঝেই গাড়ির হর্নের আওয়াজ তার কানে আসে। সে সাথে সাথে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। নিচে তাকানো মাত্রই তার ভয় আরও বেড়ে যায়। তামিমের দুজন লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে নেওয়ার জন্য, কিন্তু শুভা কিভাবে তার মাকে বলে বের হবে এটা খুঁজে পায় না। শুভার চিন্তার মাঝেই তার মা তাকে ডাকতে আসে উপরে। মাকে উপরে আসতে দেখে শুভার ভয় আরও বেড়ে যায়। তাহলে কি সব জেনে গেল তার মা? শুভা, জি মা, তোর বান্ধবী কাকুলি এসেছে তোকে নিতে। তোদের কোচিংয়ে যে বিকেলে টেস্ট পরীক্ষা আছে বলিসনি তো? মায়ের কথা শুনে বেশ হতভম্ব হয়ে যায় শুভা। তার জানা মতে এমন কিছু তো আজকে নেই। তাহলে কি রে, যাবি তো নাকি? জি আম্মু। শুভা তার মায়ের সাথে নিচে নেমে আসে। শুভা আসার সাথে সাথে কাকুলি তার হাত ধরে নিয়ে যায়। আন্টি আসি তাহলে আমরা। আচ্ছা মা, সাবধানে যেও তোমরা। কাকুলি শুভাকে নিয়ে বাড়ির বাইরে বের হয়। শুভা, তামিম স্যার তোকে যেতে বলেছে, তুই যা, আমি আসছি। কাকুলির কথা শুনে শুভার ভয় আরও বেড়ে যায়। তার মানে এসব তামিমের কারসাজি। শুভা বের হওয়ার সাথে সাথে তামিমের লোক গাড়ির দরজা খুলে দেয়। ভাবি সাব, এত লেট কেলা? ভাই অনেকক্ষণ ধইরা অপেক্ষা করতাছে কইলাম। শুভা কোনো কথা বলে না। এদিক ওদিক ভালো মতো দেখে গাড়িতে উঠে পড়ে, আর মনে মনে অনেক দোয়া পড়তে থাকে যেন তামিমের সাথে তার দেখা না হয়। গাড়ি তার গতি যত দ্রুত বাড়াচ্ছিল, শুভার হৃদস্পন্দন তত বেড়ে যাচ্ছিল। বেশ অনেকটা পথ যাওয়ার পর গাড়ি আরশিনগরের জঙ্গলের পোড়াবাড়ির সামনে থামে। শুভার গাড়ি থামার সঙ্গে সঙ্গে একজন লোক এসে গাড়ির দরজা খুলে দেয়। শুভা ভয়ে ভয়ে নেমে পড়ে। নেমে দেখে বেশ অনেকজন লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভাকে একজন পথ দেখিয়ে তার সাথে যাওয়ার জন্য বলে। শুভা সেই লোকটাকে অনুসরণ করে সামনে এগুতে থাকে। তামিম পেছনে হাত দিয়ে উল্টো দিকে ফিরে তাকিয়ে আছে। ভাই, ভাবি সাব আইছে। তামিম হাতের ইশারা দিয়ে সবাইকে চলে যেতে বলে, আর শুভা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তামিম পিছনে ফিরে শুভার দিকে তাকায়। লাল সিম্পল মিরর ড্রেসে আকাশ থেকে নেমে আসা পরী লাগছিল শুভাকে। শুভাকে দেখা মাত্র তামিমের মুখের নকশা পরিবর্তন হয়ে ফিল্মের রোমান্টিক হিরোদের মতো হয়ে যায়। সে ধীরে ধীরে শুভার দিকে আসতে থাকে।
তামিমের প্রতিটি কদমে যেন শুভার হৃদস্পন্দন বেড়ে যায়। সে ভয়ে ঘামতে থাকে, শুকনো ঢুক গিলতে থাকে। তামিম শুভার খুব কাছে এসে দাঁড়ায়। শুভা ভয়ে নিজের জামা খামচে ধরে। শুভা তামিমের থেকে বেশ খাটো হওয়ায় তামিম একটু ঝুঁকে শুভার ডান গালে চুমু খায়। তামিমের এমন কাণ্ডে শুভার চোখ বড় হয়ে যায়। আসতে অসুবিধা হয়নি তো? শুভা মাথা নেড়ে হ্যাঁ বুঝায়। দেখো, আমি মানুষ ভালো না, যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবা, না হলে আমার হাতেই তোমার জানাজা উঠবে। তামিমের কথা শুনে শুভার ভয় আরও বেড়ে যায়। সে শুধু তামিমের কথায় মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়। নিজ থেকে মুখ ফুটে একটা কথাও বলে না। এখন বাড়ি যাও। এই মাহির, তোর ভাবিকে বাড়ি দিয়ে আয়। মাহির এসে খুব সম্মানের সাথে শুভাকে সাথে নিয়ে যায়। শুভা যতক্ষণ না যায় তামিম একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তোমার চোখে দেখলাম আমার সর্বনাশ। তামিম সানগ্লাসটা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে, আর সিগার টানতে টানতে রঙ্গমঞ্চখানার দিকে যায়। সারা রাস্তা শুভা নিজের গালে হাত দিয়ে রাখে। তামিম হঠাৎ তাকে চুমু খাবে এটা সে কল্পনাও করতে পারেনি। শুভা বাড়ি ফেরার সাথে সাথে তার মা জিজ্ঞেস করে পরীক্ষা কেমন হলো, আর এত তাড়াতাড়ি কিভাবে শেষ হলো। শুভা কোনো রকম বাহানা দিয়ে নিজের রুমে চলে আসে আর দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে খুব জোরে জোরে শুভা কান্না করতে থাকে। বারবার তামিমের বলা কথাগুলো তার মনে পড়ে যাচ্ছিল। সে যদি তামিমের কথা না শুনে, তাহলে তার মৃত্যু নিশ্চিত। এটা শুভা বুঝেছিল। অবশ্য তামিমের ভয়াবহতার কথা শুভা এর আগেও শুনেছে। যাকে সবাই ভয় পায় সেই পড়ল শুভার গলায়। শুভা নিজের নিয়তির কথা ভেবে খুবই ভেঙে পড়ে। শুভার কান্নার মাঝেই তার ফোনে ভিডিও কল আসে তামিমের। তামিমের ছবি ভেসে ওঠার সাথে সাথে শুভার কান্না আরও বেড়ে যায়। এভাবেই 2 বার কল ধরে না শুভা। ঠিক তখনই তার ফোনে মেসেজ আসে, আমাকে খারাপ হতে বাধ্য করো না, ইউ ক্যান নট হ্যান্ডেল মি। তামিমের টেক্সট পাওয়ার সাথে সাথে শুভা তাকে কল ব্যাক করে আর ভয়ে ভয়ে তাকায় তার দিকে। তামিম কিছু না বলে কিছুক্ষণ শুভার দিকে তাকিয়ে থাকে, তারপর ফোন কেটে দেয়। আর শুভাও স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু পরক্ষণেই আবার তার ফোনে টেক্সট আসে, সি ইউ টুনাইট। টেক্সটটা দেখা মাত্রই শুভার আতঙ্ক আরও বেড়ে যায়। টুনাইট মানে? তামিম আসবে রাতে?